আমি নিজেকে এখন বামপন্থী বলি এবং আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। তাদের ছাত্র সংগঠন এসএফআই যেরকম কান্নাকাটি করছেন বা যেরকম লাফালাফি করছেন, আমার বক্তব্য হচ্ছে আমরা কিন্তু সেই দিনগুলোর ইতিহাসগুলো জানি। তবে আমি মনে করি আবার একই সঙ্গে ছাত্রছাত্রীদের আন্দোলন করার অধিকার আছে গণতান্ত্রিক উপায়ে। কারণ ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ, রাজনীতির ভবিষ্যৎ। ছাগলের তৃতীয় সন্তানের মতো এসে হঠাৎ করে মাঝখানে সার্জিক্যাল স্ট্রাইক করে দেবো, আসলে তারা রেলেভেন্স খোঁজার চেষ্টা করছে। আর আমাদের ওপর কী অত্যাচার হয়েছে না হয়েছে সেগুলো আমরা সেই সময় দাঁড়িয়ে যারা ছাত্র রাজনীতি করেছি তারা জানি। বামফ্রন্ট সরকার ছাত্র আন্দোলনগুলোর প্রতি কী মনোভাব নিত সেইটা নিয়ে একটা বড় আলোচনা হওয়া উচিত। কারণ পজিটিভিটি হচ্ছে এটাই যে বাংলার রাজনীতিতে বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, এটা ভালো দিক। দাদা, আমরা জানি যে শনিবারের ঘটনার পর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় পাল্টা অভিযোগ বা বলতে পারেন পাল্টা কর্মসূচি রাখা হচ্ছে। এখনো পর্যন্ত অচল অবস্থা কাটেনি যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং তার মধ্যে থেকেই আজকে একদিকে যেমন নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে, অন্যদিকে আমরা দেখতে পেলাম যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে সমস্তভাবে প্রশাসনিক বিভাগকে স্তব্ধ করে দেওয়ার জন্য। এই যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, আমরা জানি যে উপাচার্য সহ বা উপাচার্য তিনি এখন অসুস্থ আছেন, তিনি এখনও হাসপাতালে ভর্তি আছেন, সে কথাও জানা আছে, কিন্তু উপাচার্যের সঙ্গে কথা না পর্যন্ত কোনো রকম কোনো অচল অবস্থা দূর কাটবে না। এবং তাদের যে দাবি করা হচ্ছে যে উপাচার্য চাইলেই অচল অবস্থা কাটাতে পারে, তিনি ইচ্ছাকৃতভাবে এই অচল অবস্থা কাটাতে চাইছেন না। দেখো, প্রথম কথা হচ্ছে উপাচার্যর সুস্থতা কামনা করি। উনি আমাদের সময়তেও শিক্ষক ছিলেন এবং আমি যখন যাদবপুরে ছাত্র রাজনীতি করি সেই সময় আমার যথেষ্ট আমাদের কাছের মানুষ ছিলেন। যাদবপুর নিয়ে আমি ব্যক্তিগতভাবে, যেহেতু যাদবপুর সম্পর্কে আমার ব্যক্তিগত আবেগ আছে, আমি বিস্তারিত ঘটনায় ঢুকবো না। আমি শুধু একটা উদাহরণ তুলে ধরতে চাই। 2002 সালে তখন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেই সময় তার পরিচালিত নির্দেশিত নাটক ছিল উইঙ্কেল টুইঙ্কেল। একটি রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত সুন্দর একটা নাটক। সেই নাটক তৎকালীন বামফ্রন্ট সরকার সারা রাজ্য জুড়ে ব্যান করেছিল এবং সেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তখন আমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত। আমরা আমাদের যে অ্যানুয়াল কালচারাল ফেস্ট হয়, সংস্কৃতি, আমরা ইচ্ছে করেই ফেস্ট বলি না, সংস্কৃতি বলি, কারণ সত্যি সত্যিই সংস্কৃতি জড়িয়ে আছে। সেই সংস্কৃতিতে কিন্তু ওই নাটককে আমরা মঞ্চস্থ করেছিলাম। সুতরাং বুঝতেই পারছো যে এখানে একটা স্বকীয়তা ছিল। আজকের দিনে দাঁড়িয়ে মূলত সিপিআইএম বা তাদের ছাত্র সংগঠন এসএফআই যেরকম কান্নাকাটি করছেন বা যেরকম লাফালাফি করছেন, আমার বক্তব্য হচ্ছে আমরা কিন্তু সেই দিনগুলোর ইতিহাসগুলো জানি। যারা সেই সময় দাঁড়িয়ে সিপিআইএম এবং এসএফআইয়ের বিরুদ্ধে মাটিতে পড়ে থেকে লড়াইটা করেছি, প্রচুর আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। সেই আন্দোলনগুলো দমন করতে সিপিআইএমের, এসএফআইয়ের কী ভূমিকা ছিল, ব্যক্তিগত স্তরেও আমি অনেক মার খেয়েছি। এখনও যারা আছেন তারা অনেকেই হয়তো মনে করতে পারবেন যদি তারা চান। সুতরাং সিপিআইএম আজকে দাঁড়িয়ে উল্টো সুরে কথা বললে সেটা খুব মানানসই নয়। তবে আমি মনে করি আবার একই সঙ্গে ছাত্রছাত্রীদের আন্দোলন করার অধিকার আছে গণতান্ত্রিক উপায়ে। কারণ ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ, রাজনীতির ভবিষ্যৎ। রাজনীতিতে যদি ছাত্রছাত্রীরা না থাকে বা তারা অংশগ্রহণ না করে বা যদি তারা আন্দোলনের মধ্যে না থাকে, তাহলে রাজনৈতিকভাবে সামগ্রিক সমাজের একটা ক্ষতি হয়। সেই জায়গা থেকে এই আন্দোলন, যারাই যে বিষয়ে আন্দোলন করুন, আন্দোলন ছাত্ররা তাদের মতো করে করবেন। বিষয়টা হচ্ছে সেই আন্দোলনের ধারা, সেই আন্দোলনের উদ্দেশ্য কি হবে না হবে সম্পূর্ণ রাজনৈতিক বিষয়, সেইগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত, একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, আমি ওই নাটকের উদাহরণটা তুলে ধরার পিছনে কারণ হলো, আমি যদি খুব ভুল না করে থাকি, ব্রাত্যদাও ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, তারপরে তিনি শিল্পী, অধ্যাপক, অনেক কিছু তার সত্তা আছে, কিন্তু ছাত্র রাজনীতিতে তিনি ছিলেন আমি যতদূর জানি।
এখন সেই সময় দাঁড়িয়ে তৎকালীন সিপিআইএম বা বামফ্রন্ট সরকার ছাত্র আন্দোলনগুলোর প্রতি কী মনোভাব নিত সেইটা নিয়ে একটা বড় আলোচনার হওয়া উচিত। কারণ তখন ডিজিটাল মিডিয়া ছিল না, তখন মোবাইল সদ্য আসতে শুরু করেছে একদম শেষের দিকে। আমি শুরুর দিকে যখন ছাত্র রাজনীতি করি তখনও মোবাইল এসে পৌঁছায়নি, সুতরাং সমস্ত কিছু ক্যামেরাবন্দি কিন্তু হতো না। আর আমাদের ওপর কী অত্যাচার হয়েছে না হয়েছে সেগুলো আমরা সেই সময় দাঁড়িয়ে যারা ছাত্র রাজনীতি করেছি তারা জানি। আজকে আমি শুধু একটা কথাই বলবো, অনেকে বিভিন্ন রকমভাবে বলছে গণতন্ত্র পশ্চিমবাংলায় এখনও আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের যে সরকার, সেই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বলেই এই আন্দোলনগুলো হওয়ার মতো পরিস্থিতি আছে। মাঝখান থেকে ছাগলের তৃতীয় সন্তানের মতো এবিভিপি না তারা বাংলার রাজনীতিটা বোঝে, না ছাত্র আন্দোলন বোঝে, না যাদবপুর বোঝে। যাদবপুর বোঝা তাদের মানে এ জন্মে আর হবে না, কারণ তারা যাদবপুরের প্রগতিশীলতা বুঝতে গেলে তাদের অন্য অনেক ধরনের পরিবর্তন করতে হবে। রাজনীতির যে সত্তা, সেই সত্তা থেকে তারা যাদবপুরের প্রগতিশীলতা বুঝতে পারবে। ওরা ওই সার্জিক্যাল স্ট্রাইকের কথাই বলতে পারে। তারা আন্দোলন দেখেনি, কোনোদিন আন্দোলন করেনি। যারা আবার বলছি, যাদের পূর্বসূরীরা ইংরেজদের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলতো আর তার বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের হাত ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সূচনা হয়েছিল, সেখানে তারা সেই ইতিহাস জানে না। তারা কিভাবে জানবে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কি ইতিহাস, তাদের প্রগতিশীলতা? সুতরাং ছাগলের তৃতীয় সন্তানের মতো এসে হঠাৎ করে মাঝখানে সার্জিক্যাল স্ট্রাইক করে দেবো, আসলে তারা রেলেভেন্স খোঁজার চেষ্টা করছে। যখন রাজনৈতিকভাবে আসলে দিন দিন তারা বাংলায় ব্রাত্য হয়ে পড়ছে, এই ব্রাত্য মানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু না, তারা ব্রাত্য হয়ে পড়ছে, সেই জন্যে তারা টিকে থাকার চেষ্টা করছে, এটা ওটা সেটা বলে এর মধ্যে একটু মাথা গুজিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর আগেও দেখেছি আরজি কর আন্দোলনের ক্ষেত্রে একই হয়েছিল, বিজেপি কোনো আন্দোলনের মধ্যেই ছিল না, কিন্তু মাথাটা গুজে নিয়ে যখন করতে পারছে না, রাজনৈতিক কোনো ন্যারেটিভ নেই, তখন এটা একবার তাদের এক নেতা একরকম মন্তব্য করেন, আর এক শীর্ষ নেতা আর এক রকম মন্তব্য করেন, অর্থাৎ তারা এই রাজনৈতিক বিষয়টাতেই ঢুকতে পারছেন না। এর মধ্যে সমস্ত নেগেটিভিটির মধ্যে আমি পজিটিভিটি খোঁজার চেষ্টা করি। পজিটিভিটি হচ্ছে এটাই যে বাংলার রাজনীতিতে বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, এইটা ভালো দিক। আমার ব্যক্তিগতভাবে আমি সবসময় এরকম মনে করি, এই বিভাজনের রাজনীতি যারা করে তারা যত সমাজ থেকে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে ততই সেটা সমাজের পক্ষে মঙ্গলকর, কল্যাণকামী। সুতরাং এখানে দুটো বিষয়, এক, বিজেপি এটার মধ্যে নেই, তারা জোর করে মাথা গোজার চেষ্টা করছে। তাদের আমরা ইতিহাসে দেখেছি, এর আগে কিছুদিন আগেও আমরা দেখেছি যে জেএনইউয়ে বা জামিয়া মিলিয়াতে যেভাবে ছাত্রছাত্রীদেরকে মেরে তাদেরকে রক্তাক্ত করা হয়েছিল, সেই খবর, সেই ইতিহাস আমরা ভুলিনি। সুতরাং বাংলাতে এরকম কিছু করার তারা চেষ্টা করলে বাংলার মানুষ রুখে দেবে, সেটা সমগ্রভাবে। এই রাজনৈতিক লড়াই তৃণমূল ছাত্র পরিষদ বা সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিআইএম বা তথাকথিত বামপন্থীদের লড়াই, সেই লড়াই রাজনৈতিক লড়াই চলছে, চলবে। রাস্তাঘাটে এই লড়াই যেভাবে আমার দল আমাদের মতো করে লড়াই করবে, এর জবাব দেবে, এবং প্রশাসনিকভাবে যা যা ব্যবস্থা নেওয়ার সে প্রশাসন সেই ব্যবস্থা নেবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এটাই যে সিপিআইএম যত কম গণতন্ত্র আন্দোলন নিয়ে কথা বলে ততই ভালো, তাদের জমানাটা আমি দেখেছি। আর বিজেপি তো এসবের মধ্যেই নেই, মানে অবাঞ্ছিতভাবে কোথা থেকে একটা মাথা গোজার চেষ্টা করছে, এইটুকুই যাদবপুর সম্পর্কে। আচ্ছা দাদা, আপনার কি মনে হয় যে ইতিমধ্যে আমরা জানি যে হাইকোর্টের তরফ থেকে একটি কথা বলা হয়েছে যে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের ব্যর্থতার ফলাফলই হলো এই শনিবারে যে ঘটনা ঘটেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে? একই কি মনোভাব আছে যে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের এখানে ব্যর্থতা রয়েছে? না, আদালতের এই মন্তব্যের পিছনে বা আদালতের এই বক্তব্যের পিছনে আমি কোনো মন্তব্য করব না, কারণ ব্যাপারটা এখনও আদালতের জুরিসডিকশনে আছে, এই বিষয়ে এখনও শুনানি চলছে, আরও বোধহয় কয়েকটা মামলা হয়েছে, সব মিলিয়ে এটা যেহেতু আদালতে শুনানি চলছে এবং আদালত গ্রাহ্য বিষয়, সুতরাং সেই বিষয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না।
আচ্ছা, ইতিমধ্যে আমরা জানি এই ঘটনা সামনে আসার পর থেকে ইন্দ্রানুজ রায় যে কিনা আহত হয়েছিল মূল, তার নামটি আসার পর থেকে সমাজ মাধ্যমে তার যে পোস্ট করছে সে সকল পোস্ট সামনে আসে এবং বারংবার মাওবাদী শব্দটি সামনে আসে এবং সেখানে আমরা দেখলাম যে দেবাংশু ভট্টাচার্য তিনি নিজেও বলছেন যে মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে বামেরা। এই বিষয়টি নিয়ে কি বলবেন? না, এই বিষয়টাও রাজনৈতিকভাবে ব্যাখ্যা করতে গেলে একটু অন্যভাবে বুঝতে হয়। সিপিআইএম যখন ক্ষমতায় ছিল ঠিক সেই সময়তেই এই ন্যারেটিভ তারা তৈরি করেছিল যে বাম মানে হয় মাওবাদী নয় সিপিআইএম, এর মাঝামাঝি কিছু হয় না। সেরকমটা নয়, পৃথিবীতে কোটি কোটি মানুষ বাম চিন্তাভাবনা সম্পন্ন আছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্যে কাজ করেন এবং তার যে সমাজমুখী প্রকল্পগুলো আছে, অর্থাৎ সরকারের যে সমাজমুখী প্রকল্পগুলো আছে, তাতে কিন্তু আসলে তাত্ত্বিকভাবে জটিলতায় না গিয়ে যদি সহজভাবে বলা যায় যে বামপন্থীরা কী চাইছে বা বাম চিন্তামনস্ক, আমি নিজেকে এখনও বামপন্থী বলি এবং আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো, কিন্তু বামপন্থী মানে কি সিপিএম হতে হবে বা মাওবাদী হতে হবে? একেবারেই নয়। সুতরাং সমস্ত মানুষ ভালো থাকবে সেই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় তো করছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ছায়ার মধ্যে এই কথাটা বললে যতই সমালোচনা করুক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ছায়ার মধ্যে বামপন্থার প্রকৃষ্ট উদাহরণ আছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মানুষের হয়ে কাজ করার কথা বলেন, যাতে প্রান্তিক মানুষগুলো সমাজের যারা আছেন তারা সমাজে উঠে আসুন, এই চিন্তাভাবনা করেন, সেটা তো বাম মনস্কতারই পরিচয়। সুতরাং এই সব বলে গুলিয়ে দিয়ে লাভ নেই। আর কে কি সংগঠন করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। মাওবাদী কথাটি শুধুমাত্র যে দেবাংশু ভট্টাচার্য বলেছে তা কিন্তু না, এসএফআই এর তরফ থেকে এই কথাটি উঠে এসেছে। তো সেটাই আমি বললাম যে ইন্দ্রানুজ বলে যে ছেলেটি আহত হয়েছে, আমি আবার বলছি আমি তার প্রতি সহমর্মিতা জানাই। ব্রাত্যদাও তার পরিবারকে ফোন করেছেন বলে আমি জানি। সুতরাং আমরা সার্বিকভাবে তার যে আহত হওয়া সেই বিষয়ে নিশ্চিতভাবে সহানুভূতিশীল। আর তার যে রাজনৈতিক চিন্তাভাবনা, একটা মানুষের রাজনৈতিক চিন্তাভাবনা, তার ব্যক্তিগত স্বাধীনতা, সে কোন রাজনীতি করবে না করবে সেই নিয়ে আমার কোনো বক্তব্য থাকতে পারে না। সেই রাজনীতির যে মতাদর্শ তার বিরোধিতা আমি করতে পারি, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি না যারা মাওবাদী রাজনীতি করেন, আমি প্রত্যেকটা যে রাজনৈতিক দলগুলো আছে, যে রাজনীতি মনস্কতা আছে, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান জানিয়েই বলছি। রাজনৈতিক বা আদর্শগতভাবে তাদের সঙ্গে বিরোধিতা থাকে বলেই তো একটা মানুষ অন্য রাজনীতি দল করেন, কারণ তিনি যে আদর্শ বিশ্বাস করেন সেই রাজনীতি করেন। সুতরাং মাওবাদী বলে যে ঘরানার, বিপ্লবী ঘরানার রাজনীতি আছে, তারা যে ভাবনা চিন্তা করেন আদর্শগতভাবে, আমি সেই ভাবনা চিন্তার সমর্থক নই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।